আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো আর শুনতে চলে এসেছো তোমাদের অতি পছন্দের পরিবার, অতি পছন্দের চ্যানেল ভৌতিক কথা। আজকে তোমরা শুনবে এমন কিছু ঘটনা, যে ঘটনাগুলো শুনে একটা থ্রিল ভাব আসবে, একদম ইউনিক হতে চলেছে। তাই আর একদম দেরি করো না, তোমরা চুপটি করে বসে পড়ো, কানে হেডফোনটা লাগিয়ে নাও। আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে, আর এই রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই কানে হেডফোনটা লাগিয়ে নিতে হবে আর চুপটি করে বসে পড়তে হবে। জানি তোমাদের অলরেডি সব করা কমপ্লিট। চলো এবার আমরা শুরু করে দেই আজকের প্রথম ঘটনা। নমস্কার অমিত, আমি অভিক। তুমি জানোই আজ আমি তোমাকে আমার বন্ধু সোহমের কাছ থেকে শোনা একটা সত্যি ঘটনা শোনাবো বা লিখব বলতে পারো। আমার বন্ধু বর্তমানে সার্ভার ক্রাইম সেলে কর্মরত। সে আমাকে প্রায়শই বলতো, তুই আর আমার সব বন্ধুরা আমার বাড়িতে এখন আর আসিসই না রে। তখন আমি সোহমকে বললাম, হেই, তোর বিয়েতেই তো তোর বাড়িতে আমি, পূর্ণেন্দু, সায়ক, অরিজিৎ আনন্দ করলাম, ঘুরে আসলাম, তাও বলবি তুই আমরা কেউ তোর বাড়িতে যাই না? যাই হোক, আর অত কথা না বাড়িয়ে এক ছুটির দিন দেখে আমরা 4 বন্ধু গেলাম সোহমের বাড়িতে। সোহম আমাদের দেখা মাত্রই তার স্ত্রী তিথিকে ডাকলো, তিথি, ও তিথি, একবার বাইরে এসো, এসে দেখো কারা এসেছে আমার বাড়িতে। তখন তিথি ময়দা মাখছিল। ময়দা মাখা হাত নিয়ে ছুটে এলো, কেন ডাকছো? তখন সোহম বলে, আরে একবার বাইরে এসো তো, এসে দেখোই। তখন তিথি দরজার সামনে এসে দেখে আমাদের 4 মূর্তিকে। তিথি বলল, আরে আসুন আসুন, ভেতরে আসুন, বাইরে কেন? তখন আমরা জুতোর ফিতা খুলতেই ব্যস্ত। আমরা সোহমের বাড়িতে যাওয়ার সময় ফেলুমোদকের মিষ্টির দোকানের এক রসগোল্লা আর লেডিগিনি কিনে নিয়ে এসেছি। তিনি আমাদের সামনে আসতেই বললাম, বৌদি, এই যে মিষ্টিগুলো নিন। তিথি সঙ্গে সঙ্গে উত্তর দিল, তোদের কাছে আমি বৌদি কবে হলাম রে? আমরা তো সবাই একই কলেজের বন্ধু। তখন আমরা 4 বন্ধু বললাম, তোর সাথে কি আমরা একটু ইয়ার্কিও মারতে পারবো না? তখন পূর্ণেন্দু বলল, সোহমের সঙ্গে তোর বিয়ে হওয়ার পরই তো তুই বৌদি হয়ে গেছিস। তখন তিথি বলল, আমিও তো তোদের সাথে ইয়ার্কি মারলাম। তিথি সাথে সাথে ময়দার পরিমাণটা বাড়িয়ে দিল এবং সকলের জন্য লুচি আর সাদা আলুর তরকারি বানিয়ে সাথে মিষ্টি দিয়ে পরিবেশন করল। সঙ্গে সঙ্গে সায়ক নাকি নাকি গলায় গান ধরল। সোহম, তিথি এবং আমরা 4 বন্ধু সকালের টিফিন খেতে খেতে হাসি ও ঠাট্টা করতে করতে টিফিন খাচ্ছিলাম। তখন সোহম বলল, জানিস সাইবারের দস্যুরা কি করেছে? তখন আমরা সবাই বললাম, কি করেছে? তখন সোহম বলে, আরে অনেকটা হীরক রাজার দেশের মগজ ধোলাই করার মতন। আমরা তখন বললাম, আরে এটা আবার কি? তখন সোহম বলে, হ্যাঁ হ্যাঁ, সেই কারণেই তো বলছি, এই পদ্ধতির বিরাট বড় নাম। তখন আমরা বললাম, শুনি কেমন নাম? তখন সোহম বলল, তাহলে বলি শোন। এই পদ্ধতি সকল মানুষ জানে না। আমাদের ডিপার্টমেন্টে এই পদ্ধতির দ্বারা আক্রান্ত ব্যক্তিরা তাদের সঙ্গে ঘটা অপরাধের ঘটনার বিরুদ্ধে নালিশ জানিয়েছে। সাধারণ থানায় পুলিশ প্রশাসন এই পদ্ধতি জানে না, তাই এই কেসের দায়িত্ব ডিআইজি স্যার আমার ওপর দিয়েছেন। ডিআইজি স্যারের এক আত্মীয়কে ভিকটিম বানিয়েছে সাইবার ক্রিমিনালরা। তখন আমরা 4 বন্ধু সোহমকে বললাম, আমরা তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। তখন সোহম বলে, এই পদ্ধতি ব্যবহার করে মানুষের মনকে নিয়ন্ত্রণ করা যায় এবং স্মৃতিভ্রম করা যায়। যাই হোক, এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করলাম। আলোচনা করতে করতে মোটামুটি দুপুর হয়ে গেল। তিথি কষা মাংস এবং পোলাও রান্না করলো। আমরা সবাই দুপুরের খাবার খাচ্ছি। তখন সোহম বলল, জানিস তোরা, আমি এই বাড়িটা যে কিনেছি, এখানে ভূতের সঙ্গে বসবাস করছি। আমরা সবাই বললাম, সেটা কীরকম? আমরা ইয়ার্কি মেরেই বললাম, সোহম, তুই আবার তিথির পেছনে লাগছিস? তখন আমাদের উত্তরে সোহম বলল, আরে না না, তিথির পেছনে লাগছি না,
তোরা খাবার খেয়ে নে, তারপর আমি বলছি তোদের। যথারীতি আমরা তিথির হাতে বানানো কষা মাংস আর পোলাও পেট ভরে খেয়ে হাত মুখ ধুয়ে কুলুকুচি করে মুখ থেকে জল ফেলে দিয়ে বললাম, এবার বল কেমনভাবে তোরা ভূতের সঙ্গে বসবাস করছিস। তখন তিথি বলল, আগে তো একটু বস, খেয়ে উঠলি। এই নে আমাদের এখানকার বিখ্যাত মিষ্টি পান, এই পানটা মুখে দিয়ে 2 বার চেবালেই বুঝতে পারবি পানটা কেমন। আমরা যথারীতি তিথির হাত থেকে একটা করে পান নিয়ে মুখে দিয়ে একটা করে কামড় দিতেই দেখলাম পানটা মুখের মধ্যে মিলিয়ে গেল। তখন সোহম আর তিথি বলল, কী রে তোরা কি বুঝলি পান খেয়ে? তখন আমরা 4 বন্ধু বললাম, আর পান নেই? তখন তিথি বলল, হ্যাঁ ফ্রিজে রাখা আছে। আমি তো জানতাম তোরা আবার চাইবি, সেই কারণেই সোহমকে দিয়ে বেশি করে পান আনিয়ে রেখেছি। তখন সোহম একটা পান মুখে দিয়ে পান চেবাতে চেবাতে বলল, জানিস তোরা, আমি অনেক দিন ধরেই ভাবছিলাম একটা বাগান বাড়ি কিনব। তখন খবরের কাগজের বাগান বাড়ি বিক্রির বিজ্ঞাপন দেখে আমি গেলাম ওই বাগান বাড়ির মালিকের কাছে। ওই বাগান বাড়ির মালিককে জিজ্ঞাসা করলাম এই বাড়িটার দাম কত। তখন এই বাড়ির মালিক বলে, বেশি না, 1 কোটি দেবেন। তখন আমি বললাম, 1 কোটি তো অনেক বেশি হয়ে যাচ্ছে, যদি 80 লাখ বা 90 লাখে দিয়ে দেন তাহলে 1-2 দিনের মধ্যে কিনে নেব। তখন দেখলাম ওই বাড়ির মালিক আর কথা বাড়ালো না, আমাকে বলল, ঠিক আছে, কোর্ট খুললেই কোর্টের কাগজগুলো ঠিক করলেই 90 লক্ষ টাকা দেবেন, তাহলে এই বাড়িটা আপনার। আমি বাড়িটা ভালোভাবে ঘুরে দেখলাম। সেখানে দেখতে পেলাম বাড়ির পেছনে একটা খুব সুন্দর বাগান এবং বাগানের মাঝখানে একটা খুব সুন্দর পুকুর। পুকুরের পাড়ে একটা ছোট্ট সুন্দর নৌকা বাঁধা আছে। আম, জাম, কাঁঠাল, নারকেল গাছে ভরা এই বাগানটা। তাছাড়া ফুল গাছও আছে এখানে। সোহম তখনও জানতো না যে এই বাড়িটাতে গণ্ডগোল আছে। সোহম বাড়ি কেনার 1 সপ্তাহ পর থেকে যখন দেখলো তার বেডরুম লাগোয়া বাথরুমে রাত্রে হঠাৎ করে কল থেকে ঝরঝর করে জল পড়ছে, তখন সোহমের সাথে তিথির বিয়ে হয়নি। তখন সোহম চোর ভেবে ইচ্ছে করেই বলে বসলো, এই বাথরুমে কে রে? যেই না বলল অমনি বাথরুমের ভেতর থেকে আওয়াজ এলো, হু হু করে, গর্জন করে গম্ভীর গলায় বলল, আমি। তখন বাড়িতে সোহম একা। ওই গর্জন শুনে সোহমের মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আর তখন সোহম খাট থেকে নামতেই সাহস পাচ্ছিল না। সোহম খাট থেকে নামতে যাবে অমনি কুঠার হাতে একটা ছায়ামূর্তি সোহমের সামনে দিয়ে অতি দ্রুত চলে গেল। এই ঘটনা সোহমের সাথে ঘটে। সোহম এই বাড়িটায় ঢোকার আগে মেরামত ও রং করানোর সময় এই বাড়িটাতে রাত্রে থাকতে হতো। খুব ভোরবেলায় মিস্ত্রিরা কাজ করতে আসতো এবং সোহম ওদেরকে কাজ বুঝিয়ে দিয়ে অফিসে চলে যেত। তারপর কাজকর্ম সেরে সন্ধে হওয়ার আগে বাড়িতে ফিরে আসতো। এরকমভাবে কাটলো বেশ কিছু দিন। তারপর বাড়ির কাজ শেষ হলে সোহম গৃহপ্রবেশের জন্য নারায়ণ পুজোর আয়োজন করল। পুরোহিত মশাই দেবেশ ভট্টাচার্য বললেন, এই বাড়িতে ঢুকলেই শরীরটা কেমন যেন ভারী হয়ে যায়। তখন সোহম পুরোহিত মশাইকে বলল, ঠিক বলেছেন আপনি, এর থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় আছে কি আপনার জানা আছে? তখন সোহমের কথার উত্তরে পুরোহিত দেবেশবাবু বললেন, নারায়ণ পূজার সাথে 3 নাথের মেলার দিন আপনার বাড়িতে তাহলে আপনি কিছুটা শান্তি পান। পুরোহিত মশার কথা মতো সোহম কাজ করল। পুরোহিত মশাইকে দিয়ে গৃহপ্রবেশ, পুজো ও 3 নাথের মেলা দেওয়া হলো। তারপর থেকে উপদ্রবটা কিছুটা কমেছে ঠিকই, কিন্তু শনি ও মঙ্গলবার হলেই ছায়ামূর্তি হাতে কুঠার নিয়ে ঘুরতে দেখা যায়। সোহমের কথা শেষ হতে হতেই আমি পূর্ণেন্দু, সায়ক আর অরিজিৎ বলে উঠলাম, সামনের সপ্তাহে তো দোল এবং দোলের ছুটি আছে, আমরা 4 বন্ধু আসবো আবার তোর বাড়িতে এবং রাত্রে থাকবো, তাহলেই আমরা নিশ্চিত তোদেরকে সাহায্য করতে পারবো। তখন অরিজিৎ বলল, দোল তো এবার মঙ্গলবার পড়েছে, তার মধ্যে আবার চন্দ্রগ্রহণ, এই দিনটাকে আমরা কাজে লাগাতে চাই। আমরা এক বিশেষ লোককে নিয়ে হাজির হব দোলের দিন সকাল সকাল। আমরা 4 বন্ধু সোহমের বাড়ি থেকে আসার আগে সোহমের গোটা বাড়িটা ঘুরে দেখলাম এবং ওই বাগান ঘেরা পুকুর পাড়টা ভালো করে দেখলাম। পুকুর পাড়ে বাঁধা নৌকাটাও দেখলাম। সেই নৌকার ভেতরে একটা হাত আঁকা আছে, সেই হাতের তালুর মধ্যে একটা বড় চোখ আঁকা আছে। সায়ক সোহমকে জিজ্ঞাসা করল, এটা কিসের চিহ্ন? তখন সোহম বলল, আমি জানি না ভাই, এই বাড়িটা কেনার আগে থেকেই এই চিহ্নটা
এই নৌকার মধ্যে আঁকা ছিল। তখন সায়ক ওই নৌকার মধ্যে থাকা ছবিটা তার মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুলে নিল এবং সায়কের এক অফিস কলিগকে দেখালো। সায়কের অফিস কলিগ বলাইবাবু দেখে বললেন, এটা দেখে তো আমার মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর কিছুর ইঙ্গিত দিচ্ছে। তোমার বন্ধু বাড়ি কেনার পরে কি কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছে? তখন সায়ক বলল, হ্যাঁ, তবে কিছুটা সামলে নিয়েছে এক সৎ ব্রাহ্মণ পুরোহিতের সহায়তায়। তখন সায়কের অফিস কলিগ বলাইবাবু বললেন, কৃষ্ণকানাইপুরে এক দাদু আছে, তাকে আমি যদি ছবিটা দেখাতে যাই তাহলেই সে বলে দিতে পারবে এটা কিসের ছবি। তখন সায়ক তার অফিস কলিগ বলাইবাবুকে বলল, আমাকে আপনি ওই দাদুর কাছে নিয়ে যাবেন? তখন বলাইবাবু বলে, হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে যাব। তখন সায়ক বলাইবাবুকে বলে, তবে কালকে যাব। তখন বলাইবাবু বলে, তাহলে তোমার বন্ধু সোহমের বাড়ির ঘর ঝাড়ু দেওয়ার ধুলো নিয়ে যেতে হবে। সায়ক সোহমকে বলে সায়কের বাড়ি থেকে ধুলা সংগ্রহ করতে ওর বাড়িতে যায় এবং ঘর ঝাড়ু দেওয়া ধুলো সংগ্রহ করে নিয়ে আসে, আর বলাইবাবুকে দিয়ে কৃষ্ণকানাইপুরে দাদুর কাছে যায়। দাদু সেই ধুলো নিয়ে মন্ত্র পড়ে নাকে একবার ঠেকাতেই নাকটা ছিটকে সরিয়ে দিল, যেন তার হাতে কোনো পচনশীল বস্তু দেওয়া হয়েছে। দাদু সঙ্গে সঙ্গে বলে উঠল, ওই বাড়িতে ভয়ানক জিনের প্রভাব আছে। কোনো বড় অঘটন ঘটার আগেই আমাকে তোমাদের বন্ধু সোহমের বাড়িতে নিয়ে চলো। তখন সায়ক ও বলাইবাবু একটা গাড়ি ডাকলো। সেই গাড়ি করেই দাদু, বলাইবাবু ও সায়ক রওনা হলো সোহমের বাড়ির উদ্দেশ্যে। সোহমের বাড়ি পৌঁছতেই দাদু একটা ঠান্ডা শীতল স্পর্শ অনুভব করল তার হাতে এবং সঙ্গে সঙ্গে দাদু তার ইষ্ট নাম জপ করতে থাকলো আর বলল, এই বাড়িটাকে আমি বেঁধে দেব, বাড়িতে আর কেউ থেকো না। তখন সোহম বলল, এইটা কি করে সম্ভব? আমি এত টাকা দিয়ে বাড়িটা কিনেছি। দাদু তার উত্তরে বলল, প্রাণের মূল্য বেশি না বাড়ির মূল্য বেশি বলো? সামনে অমাবস্যায় আমাকে 4টে নিখুঁত আপেল এনে দেবে আর বড় বড় গজাল পেরেক নিয়ে আসবে। দাদুর কথা মতো অমাবস্যা পর্যন্ত সোহম ও তিথি তাদের বাড়ির সামনে একজন ব্যক্তির বাড়িতে ভাড়া থাকে। তাদের সঙ্গে দাদু, বলাইবাবু এবং এই 4 বন্ধু ওই বাড়িতেই থাকে। দাদুর কথা মতো সমস্ত জিনিস কিনে দাদুকে দেয়। দাদু অমাবস্যার রাতে মন্ত্র পড়ে নিখুঁত আপেল 4টা ছড়িয়ে গামলা চাপা দিতেই দেখতে পেল আপেল 4টে ছোটাছুটি করছে। তখন দাদু বুঝে গেল কিছু একটা ওই বাড়ির জমিতে পোতা আছে। দাদু ওই 4টে আপেলের চলন দেখে রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বলল, জমিতে কোথায় অশুভ জিনিস পোতা আছে সেইখানে নিয়ে চল। 4টে আপেল এক দিশায় গড়াতে গড়াতে চলছে এবং এক জায়গায় গিয়ে থেমে গেল। তখন সেই জায়গায় মাটি খোঁড়া শুরু হলো। মাটি খুঁড়তে অনেক কিছু বেরিয়ে এলো সেখান থেকে। এরপর দাদু মন্ত্র বলে এক খাবলা দিয়ে সেখানে ওই জিনিসটাকে পেরেক দিয়ে কি যেন করে বেঁধে তা জ্বালিয়ে দিল। জ্বালিয়ে দেওয়া জায়গায় শিব ঠাকুরের পুজোর ও নারায়ণ ঠাকুরের ফুল ও শান্তির জল দেওয়া হলো। দাদু বললেন, আমাকে ঠিক সময়ে এ বাড়িতে নিয়ে আসা হয়েছে। আমি ধ্যানে দুর্গা মা ও তারা মায়ের আদেশে জানতে পারি এই বাড়িতে আগে যারা থাকতো ওরা এবং ওদের পরিবার আর কেউ বেঁচে নেই। তাদেরকে জিন চালনা করা হয়েছিল, করে তাদের পরিবারকে ধ্বংস করা হয়েছে। যার কাছ থেকে টাকা নিয়ে বাড়িটা কেনে সোহম, সে তার মিথ্যা পরিচয় দিয়ে বাড়িটা বিক্রি করেছে। আমি আজ মায়ের আদেশে সেই তন্ত্রক্রিয়া করেছি। সেই ক্রিয়াতেই প্রাণ হারায় সেই বিশ্বাসঘাতক শান্তনু দালাল। সে আসলে এক অতি লোভী, এক শয়তানের উপাসক। তখন আমরা 4 বন্ধু বললাম, আমাদের বন্ধু সোহম ও তিথি তাহলে এখন থেকে নিরাপদেই থাকতে পারবে। তখন দাদু বললেন, হ্যাঁ নিশ্চয়ই, তবে দুর্গা মা, তারা মা ও বানেশ্বর বাবার মন্দিরে একটা পুজো দিয়ে পুজোর ফুল বাড়ির মধ্যে ঠাকুরের আসনের পাশে রাখতে হবে এবং প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ধূপকাঠি জ্বালিয়ে দেখাতে হবে। বলতে হবে, মা, বাবা, তোমরা প্রকট হও, বিপদে আপদে আমাদের রক্ষা করো। দাদুর কথা মতো এই কাজ করতেই বাড়ির সেই থমথমে ভাবটা কেটে গেল এবং বাড়িতে ঢুকলেই যেন মনে হতো একটা ঠাকুর বাড়িতে প্রবেশ করলাম। তারপর আমরা 4 বন্ধু অনেকবার সোহমের বাড়িতে আড্ডা দিতে আসি।
কথায় কথায় সোহম সায়ককে বারবার বলে, তোর অফিসের বলাইদা আর তোর জন্যই এত বড় বিপদের হাত থেকে বেঁচে গেলাম। তাই বলছি, কোনো পুরাতন বাড়ি কেনার আগে বাস্তু বিচার করেই বাড়িটা কেনা উচিত। বাড়িতে কোনো বাস্তুদোষ আছে কি না সেটা জানা উচিত। বাস্তুদোষ থাকলে কখনোই সে বাড়িটা কেনা উচিত না, না হলে নানান বিপদের সম্মুখীন হতে হবে। তো ঠিক এই ছিল একটা ঘটনা। জানি না ঘটনাটা তোমাদের কতটা কি মনে হয়েছে, কতটা ভালো লেগেছে, কিন্তু এই ঘটনার এক শিকিও মিথ্যে নয়। যদি তোমাদের ভালো লেগে থাকে বা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই তুমি পড়ে শুনিও। ভালো থেকো। থ্যাংক ইউ, ভালো লেগেছে গো, খুব ইউনিক আছে ঘটনাটা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রথম ঘটনা। সত্যি বাস্তুদোষ অনেকে হয়তো মানে না, এই বাস্তুদোষ কিন্তু হয়, আমি প্র্যাকটিক্যালি বিশ্বাস করি। তার অনেক কিছু প্রমাণ আছে। তোমরা একটা জিনিস, জাস্ট একটা জিনিস তোমাদেরকে বলছি, এটা একটু তুমি মিলিয়ে দেখবে কি মনে হয় তোমাদের। যাদের বাড়ির যে মেন ঢোকার দরজা সেটা যদি দক্ষিণ পশ্চিম দিকে হয় আর সেটা যদি দক্ষিণের ওয়ালে থাকে, মানে তুমি যখন ঢুকছো সেটা দক্ষিণ, যেটাকে বলে দক্ষিণ দুয়ারি ঘর বা দক্ষিণ দুয়ারি গেট, সেই গেটটা যদি পশ্চিম দিকে চাপানো থাকে, দক্ষিণ দিকে কিন্তু পশ্চিম কোণে চাপানো থাকে, তাহলে তুমি দেখবে সেই বাড়িতে ঋণ, ধার, ভৌতিক উপদ্রব, বাড়িতে গেলে একটা অস্বস্তি, কেমন একটা খোলামেলা ভাব নেই, কেমন একটা গুমোট ভাব, ভারী ভারী ভাব, এটা পাবে। লক্ষ্য করে দেখবে। জাস্ট একটা জিনিস বললাম, এরকম অনেক কিছু আছে। এটা কেন জানতে পারলাম, আমি এই বিষয়টা নিয়ে কোর্সও করেছি বর্তমানে। তো তোমাদেরকে জাস্ট আমি একটা বললাম, ঠিক আছে, একটা, তোমরা জাস্ট এটা একটু মিলিয়ে দেখবে। তোমরা ইমাজিন করে দেখো, আর যাদের ঈশান কোণ মানে পূর্ব আর উত্তর কোণ, সেখানে যদি কোনোভাবে বাথরুম থাকে, সেই বাড়িতে দেখবে অশান্তি, রোগ এইসব লেগেই থাকবে। জাস্ট একটুখানি তোমরা এই দুটো জিনিস ভেবে দেখো যে কার বাড়িতে আছে এবং সেটা একটু মিলিয়ে দেখো। তারপরে এগুলো ঠিক করার ব্যবস্থা আছে, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো ঠিক করা যায় না। যাই হোক, তোমরা জাস্ট একটুখানি ভেবে দেখো যে কার বাড়িতে আছে, আর কারো বাড়িতে যদি থেকে থাকে তাহলে তার বাড়ির এখন সিচুয়েশনটা কী। যদিও শুধু এই দুটো বিষয়ের ওপরেই কিন্তু ম্যাটার করে বা সব কিছু নির্ভর করে সেটা কিন্তু না, এরকম অনেক কিছু আছে। যাই হোক, তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা আর একদম দেরি না করে পাঠিয়ে দাও। আর একটা কথা, 1 লক্ষ পরিবারের একদম কাছাকাছি, তাই তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো যাতে আমাদের এই পরিবারটা আরও তাড়াতাড়ি বড় হয়ে উঠতে পারে। আর যে কথাটা না বললেই না, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইনড হিসেবেই নিয়ে নাও বা এন্টারটেনমেন্টের জন্য নিয়ে নাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করি পরের ঘটনা। নমস্কার দাদা, আমি শৈবাল বলছি। আজকের এই ঘটনাটা আমার এক বন্ধুর জীবনে ঘটে যাওয়া ঘটনাটা ঘটেছিল আশ্বিন মাসের শেষের দিকে। আকাশে তখন ও বলল যে আধখানা মানে অর্ধেক চাঁদ ছিল, আর চারিদিকে এমন নিস্তব্ধতা যে ওদের ওখানে যে বাঁশবাগানটা ছিল সেটার পাতার শব্দও শোনা যায়। সেই সময় আমার বন্ধু সুমিতের সাথে ঘটেছিল এমন একটা ঘটনা যেটা আজও মনে করলে শরীর ঠান্ডা হয়ে যায়। সুমিত তখন একটা ছোট্ট কন্ট্রাক্টরের কাজ করত, আর মাঝে মধ্যে রাতে বিভিন্ন জায়গায় কাজের লোকজনকে দেখে বাড়ি ফিরতে দেরি হয়ে যেত। সেদিনও সে পাশের গ্রাম থেকে ফিরছিল। সময় তখন প্রায় রাত 10:30 হবে। গ্রামের রাস্তা তখন প্রায় ফাঁকা হয়ে গেছে, শুধু মাঝে মাঝে দূরে কুকুরের ডাক আর ঝিঝি পোকার একটা আওয়াজ শোনা যাচ্ছিল। বাড়ি ফিরতে হলে তাকে একটা পুরনো ব্রিজ পার হতে হয়। ব্রিজটা বহু বছর আগে বানানো, লোহার রেলিংগুলো অনেক জায়গায় মরচে পড়ে গেছে, আর নিচ দিয়ে একটা ছোট্ট নদী বয়ে যায়। বর্ষার সময় নদীতে জল বাড়লেও তখন প্রায় শুকনো, শুধু মাঝখানে একটু জল জমেছিল।
গ্রামের লোকেরা সাধারণত রাতের পরে ওই ব্রিজ দিয়ে যেতে চায় না, কারণ বহু বছর ধরে ওখানে অদ্ভুত কিছু ঘটনার কথা শোনা যায়। কেউ বলে মাঝরাতে ব্রিজের ওপর দিয়ে কারোর হাঁটার শব্দ শোনা যায়, অথচ কাউকে দেখা যায় না। কেউ আবার বলে একবার একটা লোক ব্রিজ থেকে পড়ে মারা যাওয়ার পর থেকেই নাকি ওখানে অস্বাভাবিক ঘটনা ঘটে। সুমিত আবার এইসব গল্পে বিশ্বাস করতো না। সে সবসময় বলতো মানুষই ভয় পেয়ে এসব বানিয়ে বলে। সেদিনও সে সাইকেল নিয়ে নির্ভয়ে ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছিল। ব্রিজের কাছাকাছি আসতেই হঠাৎ সে খেয়াল করল চারপাশটা যেন অস্বাভাবিকভাবে চুপচাপ হয়ে গেছে। ঝিঝি পোকার আওয়াজও যেন থেমে গেছে। সাইকেলের চাকার শব্দ আর তার নিজের শ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। সে তখনও তেমন কিছু ভাবেনি। সাইকেল চালিয়ে ব্রিজের ওপরে উঠল, কিন্তু ব্রিজের মাঝখানে পৌঁছানোর আগেই সে হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার টের পেল। মনে হলো যেন তার সাইকেলের পেছনে কেউ ধীরে ধীরে হাঁটছে। প্রথমে সে ভেবেছিল হয়তো কোনো মানুষ আসছে, তাই সে মাথা ঘুরিয়ে পেছনে তাকালো, কিন্তু পেছনে কেউ নেই। পুরো ব্রিজ ফাঁকা, শুধু চাঁদের আলোয় মরচে ধরা লোহার রেলিং আর নিচে কালো নদীর জল। সুমিত আবার সামনে তাকিয়ে সাইকেল চালাতে লাগলো, কিন্তু কয়েক সেকেন্ড পরেই আবার সে হাঁটার শব্দ, যেন কারোর খালি পায়ে ধীর পায়ের শব্দ ব্রিজের লোহার উপর পড়ছে। টক টক টক। শব্দটা এত পরিষ্কার যে সুমিতের বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। সে আবার দ্রুত পেছনে তাকালো, তবুও কেউ নেই। তখন তার মনে হলো হয়তো সাইকেলের কোনো সমস্যা হচ্ছে, তাই সে ব্রিজের মাঝখানে সাইকেল থামিয়ে নেমে পড়ল। চারিদিকে তাকিয়ে দেখল পুরো এলাকা নিস্তব্ধ। দূরে নদীর ধারে কুয়াশার মতন হালকা সাদা একটা আস্তরণ পড়েছে। ঠিক সেই সময়ই সে টের পেল তার কানের কাছে কেউ যেন খুব আস্তে করে নিঃশ্বাস ফেলল, এত কাছ থেকে যেন ঠিক তার কাঁধের পাশেই দাঁড়িয়ে আছে। সুমিত হঠাৎ ঘুরে দাঁড়ালো, কিন্তু কাউকে দেখল না। তার গায়ে কাঁটা দিয়ে উঠল, বুকের ভেতরটা ধরফর করতে লাগলো। সে তখন দ্রুত সাইকেলে উঠতে যাবে, ঠিক তখনই তার মনে হলো যেন কেউ তার সাইকেলের ক্যারিয়ারটা শক্ত করে ধরে আছে। সে টান দিল, কিন্তু সাইকেল একটুও নড়ল না, যেন পেছন থেকে কেউ আটকে রেখেছে। সুমিত তখন জোরে ধাক্কা দিল। হঠাৎ করেই সাইকেলটা ছেড়ে গেল, আর সে প্রায় পড়ে যেতে যেতে সামলে নিল। তারপর আর কিচ্ছু না ভেবে দ্রুত সাইকেল চালাতে লাগলো। কিন্তু ব্রিজের শেষের দিকে পৌঁছানোর আগেই তার শরীরটা হঠাৎ অদ্ভুতভাবে ভারী হয়ে গেল। গা যেন ঠিক মতো নড়ছে না, মাথাটা কেমন ঘুরছে। তার মনে হলো যেন কেউ তার পিঠের উপর উঠে বসেছে। সাইকেলের গতি ধীরে ধীরে কমে গেল, আর সেই সাথে সে আবার শুনতে পেল সেই খালি পায়ের হাঁটার শব্দ। এবার আর পেছনে নয়, ঠিক তার পাশে। টক টক টক। সুমিত তখন ভয়ে কাঁপতে কাঁপতে প্যাডেল মারছিল, কিন্তু হঠাৎ করেই সে অনুভব করল তার ঘাড়ের উপর একটা ঠান্ডা হাত রাখা, এমন ঠান্ডা যে বরফের মতো সেই হাতটা ধীরে ধীরে তার ঘাড় চেপে ধরতে লাগলো। তার শ্বাস বন্ধ হয়ে আসছিল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। চোখের সামনে সবকিছু কেমন ঝাপসা হয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে সে দেখল ব্রিজের রেলিংয়ের পাশে চাঁদের আলোয় একটা ছায়া দাঁড়িয়ে আছে, মানুষের মতো, কিন্তু ঠিক মানুষ নয়। শরীরটা কেমন বেঁকে আছে, আর মাথাটা অস্বাভাবিকভাবে একদিকে ঝুঁকে। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল, অথচ মাটিতে কোনো পায়ের শব্দ নেই, শুধু সেই অদ্ভুত টক টক শব্দ শোনা যাচ্ছিল। সুমিতের শরীর তখন প্রায় অসাড়। সে অনুভব করছিল কেউ যেন তার শরীরের ভেতরে ঢুকে পড়তে চাইছে। তার মাথার ভেতরে অদ্ভুত চাপ লাগছিল। মনে হচ্ছিল যেন কেউ তার চোখ দিয়ে চারপাশটা দেখছে। ঠিক তখনই দূরে একটা মোটর সাইকেলের শব্দ শোনা গেল। ব্রিজের অন্য দিক থেকে দুজন লোক আসছিল। সে শব্দটা শোনা মাত্রই সুমিতের ঘাড়ের ওপর থাকা ঠান্ডা হাতটা
হঠাৎ মিলিয়ে যায়, আর তার শরীরটা যেন হঠাৎ হালকা হয়ে যায়, আর সে সাইকেল নিয়ে ব্রিজের শেষ প্রান্তে গিয়ে পড়ে যায়। মোটর সাইকেলে থাকা লোক দুজন দৌড়ে এসে তাকে উঠিয়ে বসালো। তারা জিজ্ঞেস করলো ঠিক কী হয়েছে, কিন্তু সুমিত তখনও ঠিকমতো কথা বলতে পারছিল না। তার শরীর কাঁপছিল আর চোখ দুটো ভয়ে বড় বড় হয়েছিল। কিছুক্ষণ পরে যখন সে একটু সামলে উঠল, তখন সে পুরো ঘটনাটা বলল। লোক দুজন একে অপরের দিকে তাকিয়ে রইল। তারপর তাদের একজন ধীরে ধীরে বলল, এই ব্রিজে এমন ঘটনা নতুন নয়। কয়েক বছর আগে এক ব্যক্তি গভীর রাতে এই ব্রিজ থেকে নদীতে পড়ে মারা গিয়েছিল। তখন থেকেই মাঝে মধ্যে নাকি রাতের দিকে লোকেরা এমন অদ্ভুত অনুভূতি পায় বা অনুভূতি হয় লোকের। কেউ বলে পেছনে হাঁটার শব্দ শোনা যায়, কেউ বলে সাইকেল বা বাইক হঠাৎ ভারী হয়ে যায়, যেন কেউ পেছনে বসে আছে। সুমিত সেই রাতের পর অনেক দিন পর্যন্ত অসুস্থ হয়ে পড়েছিল। কয়েকদিন তার জ্বরও এসেছিল, আর মাঝে মধ্যে সে ঘুমের মধ্যে চিৎকার করে উঠত, বলতো কেউ তার ঘাড়ে হাত দিয়েছে। এই ঘটনার পর থেকে আজ পর্যন্ত সুমিত আর কোনো দিনও রাতের পরে ওই পুরনো ব্রিজ দিয়ে একা যায় না। এমনকি দিনের বেলাতে গেলেও তার বুকের ভেতরটা নাকি অকারণে ধড়মড় করে, এখনও ভয় পায়। আর আশ্চর্যের বিষয় হলো, গ্রামের অনেকেই পরে বলেছে তারা মাঝে মধ্যে রাতের দিকে ওই ব্রিজের ওপর দিয়ে কারোর খালি পায়ে হাঁটার টক টক শব্দ শুনেছে, অথচ চারপাশে তখন কাউকেই দেখা যায় না। এখন কিন্তু ব্রিজটা আর আগের মতো নেই, এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখন সেই ব্রিজটা আরও ভালো করা হয়েছে। যাই হোক, এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শুনিও। ভৌতিক কথা অনেক বড় হোক এটাই কামনা করি। আস্তে আস্তে তো আমাদের এই ভৌতিক কথা বড় হয়ে উঠছে, ঠিক এরকমভাবেই বড় হয়ে উঠুক, এটাই আমি চাই। আজকের মতন ঘটনাটা এখানেই শেষ করছি। আমার জানা আরও ঘটনা আছে, সেগুলো তোমাকে অবশ্যই লিখে পাঠাবো। ঘটনাটা আপলোড করলে অবশ্যই আমাকে জানিও। একদম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। আশা করছি তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। কোন ঘটনাটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও। চলো আর কথা না বাড়িয়ে তাহলে এবার আমরা শুরু করে দিচ্ছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে রত্না নস্কর, সেকেন্ড কমেন্ট করেছে সাথী সান্ত্রা, থার্ড কমেন্ট করেছে রিকা। তিনজনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে সুমতি সরকার, অন্তিম স্যাড মোমেন্ট, বৈষ্ণবী দেবী দাসী, প্রশান্ত মোদক, মনিকা হাজরা, পার্থ ভৌমিক, পাপড়ি দোলা, সোমা দাস, সুমন্ত দাস, রবীন সামন্ত, সঙ্গীতা মজুমদার, প্রসঞ্জিৎ মাঝি, সমীর সরকার। ঠিক আছে দাদা, তোমার বাড়ি কোথায়? তুমি কি বিয়ে করেছো? তোমার সব ঘটনা শুনি দক্ষিণ 24 পরগনা থেকে। বিয়ে? তোমরাই বলো বিয়ে করেছে কিনা। তারপরে কমেন্ট করেছে বিপাশা কয়েল, অঞ্জলি মণ্ডল, লক্ষ্মণ সর্দার, SK আরাফুল হোসেন, সুস্মিতা শিকারী, সুমন্ত দাস। লিখেছে আমার নামটা একবার বলো। আমার নাম স্বর্ণাভ। হ্যালো স্বর্ণাভ। তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী, অসীম দাস, বিশ্বজিৎ সর্দার, জবা দেবী, বৈষ্ণবী দেবী দাসী। লিখেছে রেলওয়ের ঘটনা বরাবরই খুব পছন্দের, বাস্তব ঘটনা বলে মনে হয়। একদম। তারপরে কমেন্ট করেছে সুমিত ঘোষ, সুদীপ সরকার, প্রিয়া সিং, সোনু, ঝিলিক সাধু খান, দেবাশিস বাগচি, অমিতা ঠাকুর। লিখেছে চলে এসেছি দারুণ 4টে ঘটনায় শুনতে, জানি দারুণ হবেই। একদম। তারপরে কমেন্ট করেছে সুচিত্রা সহাস। লিখেছে কেমন আছো দাদা? ভালো আছি, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে আদিবা মিম। সানা ঘোষ লিখেছে আন্দাজ করছিলাম হয়তো কোনো স্টেশন নিয়ে এপিসোড আসবে, আজ পেয়ে গেলাম। একদম। তারপরে কমেন্ট করেছে শিহাব শাফিরউদ্দিন, মলি পাল, রেখা পাসমান, শিল্পা চ্যাটার্জি, প্রিয়া মণ্ডল। মিস্টার আশিক লিখেছে অমিতদা আজকের ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো খুব সুন্দর লাগলো, আর ঘটনাগুলো খুব সুন্দর, লাভ ইউ। থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে বিজয়। লিখেছে অমিতদা চলে এলাম ভৌতিক কথা পরিবারের, তুমি কেমন আছো? খুব তাড়াতাড়ি 1000টা এপিসোডের কাছাকাছি আসতে চলেছি। একদম। 1000 কেন, এরকম 2000, 10,000 চলবে আমাদের এই পরিবার। সেই ব্যবস্থা তোমরা করো, তাড়াতাড়ি করে বেশি করে শেয়ার করে দাও। তারপরে কমেন্ট করেছে সুশান্ত সাহা, KS পাল, মধু লিখেছে দারুণ লাগলো দাদা, কি বলবো, তোমার গলায় জাদু আছে। থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে বন্দনা রয়,
পায়েল বিজয়, সুমিত্রা বিশ্বাস, তাসমিনা খাতুন লিখেছে, দাদা তোমার ঘটনাগুলো খুব ভালো লাগে আমার, থ্যাংক ইউ। তো এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।